প্রিয় দর্শক, আজ এক অন্যরকম আবহে আপনাদের স্বাগত জানাই ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। আজ রয়েছি শিল্পর জগতে শিল্পীর সঙ্গে, একজন শিল্পী যিনি বাংলাদেশের হয়ে পুরো বিশ্বে আমাদের সুনাম ছড়িয়ে দিয়েছেন। তাকে যদি বিশ্ববিখ্যাত শিল্পী বলি তবে একেবারেই ভুল হয় না। চিত্রশিল্পী মনিরুল ইসলাম আমাদের গর্ব, আমাদের অহংকার। আজ যখন আমি তার এই বাসায়, তার স্টুডিওতে দাঁড়িয়ে আছি, সেই সময়টি 17ই আগস্ট। আজ তার জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। আজ তার সাথে সময় কাটাবো, তার শিল্পের দর্শন, তার কাজ, তার জীবন নিয়ে কথা হবে। চলুন শিল্পীকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই তাকে আজকের আয়োজনে। তার শুভ জন্মদিন। ধন্যবাদ। কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি যে এই স্টুডিওতে আমাদের অ্যালাউ করেছেন সেজন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি যারা সত্যি ছবি ভালোবাসে বা এই এই কালচারটার সাথে বোঝার কথা বলছি না, আনন্দ পায়, অনেক আসে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে, হ্যাঁ, তারা দেখে, আমার ভালোই লাগে। স্যার, আমি এসেও দেখেছি আপনি কাজ করছেন। এখনো দিনে কতক্ষণ কাজ করেন আপনি? কাজ আমি কাজের চেয়ে এখন মোর ছবির জন্য চিন্তাটা বেশি করতে হয়, কারণ কাজটা আমি করে গেছি একদম ইয়ার থেকে। আর্ট কলেজ লাইফে আমার মতো এত ছবি আঁকে নাই কেউ, মানে বাইরে গিয়া। তখন অন্য ধরনের ছবি আঁকতাম আর কি, ওই যে ল্যান্ডস্কেপ। তখন ঢাকায় তো পপুলেশন ছিল না, রাস্তায় বসে পড়তাম লালবাগে বা রায়ের বাজারে, হ্যাঁ, 2টা ছবি আঁকা কলেজে চলে যেতাম সাইকেলে করে, ওটার জল রং যেটা। কিন্তু ওই স্পেস নাই তখন। এখন ছেলেরা ওই ফটো নিয়ে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল, হ্যাঁ, ইজি করে দিছে, ওই ছবি নিয়ে ওই ছবিতে করে। কিন্তু দ্যাটস নট গুড, কারণ নেচার বসে যে ছবিটা আঁকবে, নেচার কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে। এই যে ফিলও করতেছে এটা গরম না ঠান্ডা নাকি ধুলা, এর ভিতর যে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতর ছবি আঁকে, ওই যে একটা স্ট্যামিনা ইম্পোজ করে তারে, এই ছবিটা। নেচারে কতগুলো রং থাকে, এগুলো আমরা মাথায় থাকে না, আমাদের কয়েকটা রং থাকে এর ভিতরে। নেচার এই জন্য স্টাডি করতে হয় যে বিভিন্ন রঙের, সূর্যের সাথে সাথে যে পাহাড়টা কাছে থাকলে সবুজ দেখা যায়, দূরে গেলে নীল হয়ে যায়, একটা যে কোনো এলিমেন্টস এই যে চেঞ্জ হচ্ছে লাইটের সাথে, এগুলো এই জন্যই আমরা আউটডোর বলে। আউটডোরে শিখলে আসলে অনেক কিছু শেখা যায়। তখন তো ভাবি না এই তো করে লাভটা কি, কারণ এখনও যদিও ওইসব ছবি আঁকি না আমি, যেটা এখন ছবি বললে অ্যাবস্ট্রাক্ট ছবি, এইসব ছবি অ্যাবস্ট্রাক্ট ছবি। স্যার, এখন যে কাজটা করছেন আমি দেখতে পাচ্ছি, আমি একটু অন্যরকম ম্যাগাজিনের মধ্যে আপনার আর্ট ওয়ার্ক, এটা নিয়ে একটু বলবেন আমাদের? হ্যাঁ, ম্যাগাজিন এটা আরম্ভ করছিলাম, আমার এক ছাত্রী আসছিল। আচ্ছা। সে আর্টিস্ট এবং রোড ইঞ্জিনিয়ার। সে তার ছেলের একটা বই নিয়ে আসলো, খাতা করবা কি, ওই খাতাগুলো আঁকলাম, দেখলাম ভালো। যেহেতু আমি কাগজ তৈরি করি নিজের কাগজ পেনে, আচ্ছা, পেপার যে সায়েন্স অফ পেপারটা টিকসই হবে কিনা, পেপার অ্যাসিড ফ্রি কিনা, পেপার টাচ করলে আমি বুঝি এই পেপার। তারপর আমরা তো আগে বিদেশি রং ছাড়া ছবি আঁকতে পারতাম না, এখন দরকারই নেই, কোনো দরকার নাই। যেসব আসলে আমাদের যে পিগমেন্ট আছে, এরাই আমরা এক্সপোর্ট করি জার্মানিতে, মানে আমাদের ইন্ডিয়ায় বলো, তারপর ভুটান বা এসব, এই পিগমেন্ট নিয়েই আমাদের রং ওরা তৈরি করে, হ্যাঁ, ওদের ওই মেকানিজম আছে। তারপর আমাদের পাঠায় আবার এইসব কতগুলা গ্লু। এখন ধর আগে অয়েল পেন্টিং করতো, তৈলচিত্র যেটা বলে। এখন আমার মনে হয় 98% ছবি অয়েল কেউ করে না। অ্যাক্রিলিক একটা প্লাস্টিক বেস। এখন তো প্লাস্টিক যুগ, সব কিছু প্লাস্টিক। হ্যাঁ, মানে শুনছি চাউলও নাকি প্লাস্টিক, হ্যাঁ, এগুলো এভিডেন্স হয়ে গেছে। বাঁধাকপি করে, করে সব। যাই হোক, এই যে অ্যাক্রিলিক, এই রংটা ইজি ম্যানিপুলেশনের জন্য। আপনি কোন রং ব্যবহার করেন? আমি অ্যাক্রিলিক তৈরি করি, আবার নিজের রং তৈরি করি। এই যে পিগমেন্ট, যত ইটের গুঁড়া, আমাদের একটু দেখান। হ্যাঁ, এই যে ইটের গুঁড়া, এটা বলে লাইট রেড, ওই যে ইটের মন্দিরের ইট গুঁড়া পাউডার করলে এগুলো পিগমেন্ট, এগুলো কোনো দিন যাবে না। এগুলো যে ছবি এঁকে যদি আমি
6 মাসও পানিতে রেখে দিই, উঠালে ড্রাই হইলে এই রঙই থাকবে। আচ্ছা কারণ এটা রং না তো, এটা মাটি, স্যার ন্যাচারাল। এই রংটা কি স্যার? এইটাও পিগমেন্ট। পিগমেন্ট হইলো ন্যাচারাল ডাস্ট, আচ্ছা কতগুলো আছে অক্সাইড কালার বলে এগুলো। আচ্ছা যেহেতু আমি মিউরাল পেন্টিং করছি, আমি দেওয়াল চিত্র, যেটা সিস্টেম টেম্পেলে আছে যে টেকনিক ইউজ করছে মাইকেল এঞ্জেল, সেম টেকনিক 2 বছর করছি আমি, কিন্তু লাস্টে 2 বছর করার পর আমি বাইরে কোনো দিন মুরাল করি নাই, কারণ এখন কেউ করে না। স্যার আপনি এই রংগুলো কিভাবে সংগ্রহ করেন? এগুলো পাওয়া যায়। এখন জানতে হবে রং কত কিছু করলে পাউডার, এই যে ভেরি ইজি। এই যে আমি বার্জারের রং ইউজ করতেছি, এই যে ওয়েদার কোটটা প্রোডাক্ট আমি কেমিস্ট্রির সাথে আলাপ করে নিয়েছি বার্জারের। এটা বাইরে দেয় যেহেতু রোদ বৃষ্টি, আর এই রোদ বৃষ্টি গরম হিট ডাস্ট এগুলো প্রোডাক্টের জন্য। এখন এটা যদি একটা স্ট্রং জিনিস হয়, হোয়াই নট আই ইউজ অন দি পেপার কোট দেওয়ার জন্য। তার মানে আপনি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন? অবশ্যই, এক্সপেরিমেন্ট না হইলে তো এটা একটা ইয়ার মতো মেথডিক হইলে অভ্যাস, যেটা বলি অভ্যাসটা এক ধরনের স্লো ডেথ। উইদাউট নোয়িং আমি যা করতেছি, কন্টিনিউইং দিনের পর করতেছি, এটা মিনস এটা ল্যাটিন আমেরিকার রাইটার লেখছে, বিরাট রাইটার, যে অভ্যাসটা এক ধরনের স্লো ডেথ। এরপরে একটা টাইম আসে, নতুন রাস্তায় যেতে ইচ্ছা হয় না, নতুন বন্ধু আর ভাল লাগে না, নতুন কি যা আছে এই যে লিমিটেশনটা করে নিতেছে। তো অভ্যাসটা, এটা আর্টের ব্যাপার আমি মনে করি যে একবার যদি আমি অভ্যাসের যন্ত্রে পড়ে যাই, আমার একই জিনিস করতে হবে। কারণ আমার যে এখন তো মিডিয়া বহু হয়ে গেছে, এখন থটটা কিন্তু এক। ধরো কত মিডিয়া আছে, স্কাল্পচার আছে, সেরামিক্স আছে, সিল্ক স্ক্রিন আছে, লিথোগ্রাফি আছে, জল রং আছে, তেল রং আছে, তারপর আছে কনসেপচুয়াল আর্ট, তারপর আছে ইনস্টলেশন, এগুলো মডার্ন আর কি, তারপরে ডিজিটাল আর্ট, কত এগুলো কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, কিন্তু থটটা তো একটা। এখন আমরা যে বলি সিরামিক্স, ও সিরামিক্স করো, তাহলে তুমি এস্টে বানাও আর পাতিল বানাও, আর কিছু না। দ্যাটস নট ট্রু। সিরামিক্স ইজ দ্য পিউরেস্ট থিং এখন পর্যন্ত রয়ে গেছে, যেটা ভার্জিন। এটা মাটি, 4টা জিনিসে এটা হয়, কিন্তু মাটি, পানি, আগুন আর বাতাস। স্যার বাংলাদেশের এই বাসাটায় তো আপনি একা থাকেন, তাই না? স্যার এই যে স্কলারশিপ নিয়ে পড়তে গেলেন স্পেনে বহু বছর আগে, তারপর স্পেনে থাকলেন, পুরো পৃথিবীকে আপনার চিত্রকলা দিয়ে জয় করলেন, তারপর কোন সে টানে বারবার যে দেশে ফিরে আসেন, একা এই বাসায় থাকেন, কাজ করেন? শোনো, আমার জার্নিটাও আমি কোনোদিন চিন্তা করি নাই যে বিদেশে যাব। আমার কিন্তু জন্ম হয়েছে ব্রিটিশ আমলে, তারপরে 1943-তে, তখন দেন জামালপুরে, তারপরে বাবা চলে আসলো কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে আমার 20 ইয়ার্স, এটা আমার লেখাপড়া স্কুল থেকে আরম্ভ করে ম্যাট্রিক পর্যন্ত আর কি। তারপরে চলে আসি। বাবা ছিল সিনিয়র ইন্সপেক্টর। তো আমরা 9 ভাই বোন, এখন 4জন মারা গেছে, আছি আর কি। আমি হলো বলে কি মুরব্বী, ফ্যামিলির মুরব্বী না। তো এইটা একটা রেসপন্সিবিলিটি আছে। তো তাছাড়াও আমি যদি স্পেনে ছিলাম, ধরো এখনও আছি, 50 ইয়ার্স, পাসপোর্ট আছে, কিন্তু আই এম নট স্প্যানিশ ওই দিকে চিন্তা করলে। কিন্তু আমি যেভাবে একটা মাটি ধরার ফিল করি, এই দেশে একটা মাটি হাতে নিতে পারি, ওই যে একটা মায়া অন্য দেশের মাটি, এটা একটা ট্রিমেন্ডাস ম্যাগনেটিক একটা আছে ফিলিংস। যারা পাহাড়ে জন্ম নেয়, ওরা কিন্তু দে গো টু দ্য মাউন্টেন, ট্যুরিজমে হোক ইয়ে হচ্ছে দে লাইক। যারা বিচের পাশে থাকে, হ্যাঁ, ওরা বিচে যাবেই। হ্যাঁ, মানুষ লাস্টলি দেশে ফিরে, মিডল ক্লাস এরা থাকবে না কোনো দিন, যার গরিব ওয়ার্কার ক্লাস এটা থাকে না। এখন হয়ে গেছে যে লাইবিলিটিস আর একটা, আমাদের ফ্যামিলির প্রত্যেকেই যে ধনী, হয়তো যে একটা ব্যক্তি ধনী, কিন্তু তার ভাই বা তার
ভাইস্তা বাগনি যারা গ্রামে আছে তারা না, তো তারা তো মাটি বা ওয়ার্কার ইয়ে হইতো, হ্যাঁ। তো ওদের সাহায্য করতে হয়, ইয়া করতে হয়। প্রচুর ফ্যামিলিতে আছে যে বই কেনার টাকা নাই, বই কেনার টাকা দিয়ে দেওয়া, বিয়ে হইলে এটা দেওয়া, এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে। স্যার এই যে এত কিছু, আপনি যখন স্পেনে চলে যান এগুলো কি তালা বন্ধ থাকে? না, আমি বন্ধ করে যাই, ঢাইকে যাই, সবগুলো ঢাইকে যাই, আবার এসে এগুলো আবার নতুন করে কাজ করার উপযোগী করতে হয়। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস আপনি কাজটা করেন কেমনে, একটা স্পেস নাই। হ্যাঁ, তাই তো। তো আমি বলি দেখো, আই এম ভেরি অর্ডার উইদিন ডিসঅর্ডার। অনেকে আছে ভেরি অর্ডার বাট বেসিক্যালি ডিসঅর্ডার। আচ্ছা। আমার যে দরকার, আমার এখানে টাচ করতে দেই না কেউ, আমার ক্লিনার যদি আসে কোনো আমি নিজেই করি, কিন্তু আমি হাউস এখানে কুকিং, ওয়াশিং, তারপরে খেতা ধোয়া, যত এগুলা, আর লন্ড্রিতে খুব কম দেই, নিজেই ধুই, নিজেই করি। হ্যাঁ, এই মোছা, ঘর মোছাও সব, এই যে নিয়ার অ্যাবাউট 3000 স্কোয়ার ফিট বাসা পরিষ্কার করি। তা সেটাই একটা আমি একটু এই দিকতে রান্নাও করি, রান্না কেউ যদি হেল্প করতে চায় আমি চাই না, কারণ আমি এক ধরনের কুকিং ইজ এ গ্রেট আর্ট। আচ্ছা, এটা আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট দেন যে আর্ট করছি আমরা। আমার কাছে সমস্যা মনে হয় এটা সবার জন্যই, সবাই যে কাজ করছে বেসিক্যালি চিন্তা করলে এই জানটা বাঁচানো আর্ট আছে। স্যার আপনার বাসাটা যদি একটু ঘুরে দেখতে পারি, আর একটু নিশ্চয়ই আরো অনেক কিছু দেখতে পারবো, ছবি, এখন তো এটা তো আমি মনে করি বাসার মতো বাসা না, এটা স্টুডিও প্লাস বাসা। এটা হয়ে গেছে একটা কর্মস্থল, এবং এটা অর্ডার করে রাখি না, আমি চাই হাতের কাছে, আমি যেটা চাই আমি পাই। আমার যদি করে যায় কিছু ঠিক করে দিই, কিন্তু এটা আবার আরো ডিস্টার্ব হয়, আমি পাই না। মানে সাধারণ ঘরে এটা ড্রয়িং রুম হওয়ার কথা ছিল, সোফা টাফা দিয়ে। সোফা এই বাড়িতে কোনো সোফা নাই। সোফা আমাকে পাঠাই দিয়েছিল একজন, খুব দামি সোফা, আমার সোফার দরকার নেই। দর্শক, আজ তারকা কথন সেটের বাইরে রয়েছে একজন শিল্পীর বাসায় যখন থাকি, সেটা তো আসলে বাসা নয়, একটা স্টুডিও, একটা কাজের ক্ষেত্র, এবং চারপাশে শিল্পকর্ম আসলে ছড়িয়ে রয়েছে। চলুন আপনাদের সাথে নিয়ে সেই শিল্পকর্মগুলো একটু একটু ঘুরে দেখা যায়। পুরো ঘরের আসলে প্রতিটি কোণায়, এখানে কোনো ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম আলাদা কিছু নেই। প্রতিটি জায়গায় ছবি আঁকার সরঞ্জাম, বড় বড় যন্ত্রপাতি, এই সব কিছু, মানে একটা মানুষ কতটা শিল্পের মধ্যে ডুবে থাকেন সেটাই বাড়িটা দেখলেই আসলে বোঝা যায়। এবং কাজের যে তাগিদ, কাজ আরও করে যাওয়ার যে তৃষ্ণা, সেটা আসলে এই মানুষটির সঙ্গে কথা বলে, তার ঘরটা দেখলেই প্রমাণ পাওয়া যায়। এই যে মানে এত রং, এত তুলি, এত কিছু, এবং একজন মানুষ সেখানে একা থাকছেন, শুধু তার মাথায় শিল্প, তিনি সারাদিন ভাবছেন যে আরও কি কি কাজ করা যায়। আবার আফসোস করে বলছিলেনও যে কত কিছু আইডিয়া মাথায়, কিভাবে যে এটা কাগজে আনবো বা কীভাবে যেটা ফুটিয়ে তুলবো, সেই চিন্তায় আসলে তিনি অস্থির হয়ে থাকেন। এবং আরও অনেক অনেক কাজ যেগুলো তিনি করেছেন, সেই কাজগুলো আজকে যে ঘুরে ঘুরে দেখছি আর বিস্মিত হচ্ছি যে একজন আপাদমস্তক শিল্পী আসলে কেমন হয়ে থাকেন। স্যার, আপনি রান্নার কথা বলছিলেন, কি ধরনের রান্না করেন সাধারণত? রান্না শোনো, আমি অনেকে বলে যে মনির ইজ এ ভেরি গুড হোস্ট, মানে তো স্পেনে অনেক লোক, এখানে আমি ধরো এখন তো আমার যে বয়স, এখন ওই স্ট্যামিনা নেই, এখন আমার এত ছবি জমে রয়েছে, হাজার হাজার ছবি দেখি এখন টাইমটা খুব চিন্তা করি, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে একটা টাইম চলে যাচ্ছে যেভাবে, হ্যাঁ, সেটা আর নেভার রিটার্ন ব্যাক, এটা কোনো দিন আসবে না। তো এর ভিতর সোশ্যাল যে টাচ, এটা দরকার একান্ত, কিন্তু কাজের চাপে আমি যাই না, কোথাও যাই না, কারণ আমার ঢাকা এরম সিটি, যেটা আমার গুলশানে গেলে এখন আমরা হলো ফুলদানির মতো,
মানে টেবিল ফুলদানি লাগে না, কোনো ইনগ্রেশন নিলে এভরি উইক স্যার আমার একজনটা ইনগ্রেশন করবেন, এই অনেক দিন যদি আসা আমি দেখো গ্যালারি গেছে 8টা, আমি যদি ইনগ্রেশন করতে যাই পুরোহিতের মতো আমার কাজটা করবো কি? হ্যাঁ, তারপর আমি গুলশানে যাই, সেখানে আমার যেতে লাগবে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আবার ধরো 3 ঘন্টা আসা যাওয়া হয়, ওখানে আরও থাকতে হবে 3 ঘন্টা। হ্যাঁ, দ্যাট মিনস 6 ঘন্টা আমাকে কে দিবে? স্যার এই যে আমার খুব জানতে ইচ্ছে করছে, এতদিন কাজ করার পরেও এই যে আপনার কাজের ক্ষুধা এবং মনে হয় আরও অনেক কিছু করা বাকি, একটা দায়বদ্ধতা, এই যে আমার সময় কম কিন্তু অনেক কাজ বাকি, কাজের জায়গায় কোন ক্ষুধা বা কোন জিনিসটা করার তাগিদ সবসময় আপনি অনুভব করেন? আমার প্রথমে তো এটা রিলিজিয়নই বলো বলো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যার জন্য অনেক পার্সোনাল লাইফ আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে। কারণ আর্ট ইজ জেলাস দেন ওম্যান। কারণ আর্ট বলে এটা বোবা, কিন্তু বোবা আসলে না। সে কথা বলে যখন রিয়েলি একটা আর্টিস্ট দরদ, চিন্তা, দেখে এক ধরনের অ্যাফেকশন, লাভ বলো, এটা না দিলে সেও কথা বলে না। যদি বলি আর্টটা তো বোবা, আসলে বোবা না। তো হতে পারলে তার নিতে হবে, তাকে বুঝতে হবে যে ছবি আসলে অনেকে বুঝে না ছবিটা কি, ছবি মানে কি। আসলে ছবি সময়টা ধরে রাখা। এই যে আজকে আমি যে ছবি আঁকতেছি, এই মোমেন্টটাতে আমার কী অনুভূতি, এটা ইম্পোজ করতেছি ভিতর থেকে, তো সেইটাই আমি রিফ্লেক্ট হয়েছে কলমই বলো, রঙই বলো, আমি আঁকতেছি। ধরো এই যে একটা স্কেচ খাতা, আমার যে পা ভাঙিয়ে গেছিলো, আমার ভাস্তির বাসা ছিলাম গুলশানে, তবুও আমি করে গেছি। এটা নর্মাল একটা পেপার, এটা আমার থট, এটা একটা রেওয়াজের মতো। গান গায় না যারা ক্লাসিক্যাল গান গায়, ওরা নদীর দাস আমি দেখতাম কিশোরগঞ্জে, অত বেশি বেশি ক্লাসিক এইরকম মানে সুর করতেছে না, ক্লাসিক্যাল গানের না। তো এটা একটা কন্টিনিউয়াস যে বিগ ম্যারাথন, এটা শেষ নাই। কারণ এই ছবিটা আঁকার পর এটা ডেড, যেদিন সাইন দিলাম, তারপর কোশ্চেনেবল অনেক কিছু আছে। ছবি কি আসলে শেষ হয়? কোনো দিনই শেষ হয় না এক ছবি নিয়ে আমি 20 বছর না 20 বছর কাটাইতে পারবো। কারণ এই যে আজকে ছবিটা আঁকলাম, পার্টলি রয়ে গেল একটু, কালকে সাইন করতে যাব সকালে, রাত্রে ঘুম দিলাম, সাইন করার সময় মনে হলো এটা একটু বদলানো দরকার, এটা একটু কমাই দিলে ভালো, বা একটা রং দরকার। এই যে তখন আবার রং নিয়ে আবার ওইটার ট্রিটমেন্ট করতেছি আস্তে আস্তে। ওই যে গতকালের চিন্তা পরেটা আমি মুছে দিলাম আস্তে আস্তে, মুছতে আজকে যেটা ফ্রেশ, তাহলে একটা অন্য টাইমে চলে আসলাম। এই যে টাইমের একটা আছে, যে কালকের যে টাইমের যে চিন্তা আজকে এভাবে আমি করি না, সব মানুষই কিন্তু হয়, কিন্তু তো তখন পুরো ছবি নষ্ট হয়ে যায়। আমার এত নাই, এই যে কারেজ, আমার বলি বাচ্চারা হইল বেস্ট পেন্টার। ধরো 2 বছর থেকে 6 বছর যেতে পারে, 1 বছরও থেকে 2 বছর যেসব ছবি আঁকে বাচ্চারা, এটা আমরা পারবো না। পিকাসো বলে গেছে চিলড্রেন্স আর দি বেস্ট আর্টিস্ট, কারণ তারা ভেরি কারেজিয়াস, তারা স্পন্টানিয়াস, তারা থামে না। স্যার কার ছবি বা কোন শিল্পীর ছবি আপনাকে অনেক প্রভাবিত করেছে? কারণ আমাদের দেশে অনেকে যে আর্টিস্ট যদি না হয় ছবি কী হবে না, ছবিটা প্রত্যেকের বাচ্চাদের আঁকা দরকার। কারণ ওরা যাদের থট অনেক সময় বলতে পারে না। এই ধর আজকে 8-10টা ওয়ার্ল্ডের মেনি কান্ট্রিজ ওয়ার কনফ্লিক্টেড, এই যে ইসরায়েলের, হ্যাঁ, বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না, এত হরার। একমাত্র সাইকিয়াট্রিস্টরা ওদের ছবি আঁকতে দেয়, ছবিতে তখন বুঝতেছে ওর চিন্তাধারা আসতেছে, বোমা পড়তেছে, করতেছে, তখন তারা সাইকোঅ্যানালিস্টরা বুঝে বাচ্চার এই প্রবলেম, যে জন্য কথা বলতেছে না। তাছাড়াও তার যে অ্যাস্থেটিক সেন্স, যারা আবিদ নিসারি বলছিল যুদ্ধের পর
যে মহাবিপদ হলো আমরা যে স্বাধীনতা হয়েছি কিন্তু স্বাধীন এস্থেটিক সেন্সের কোনো এটা ডেভেলপ হয়নি। আপনার সামনে একটা কেক আছে, না, আপনি কি সেটা- কাটতে পারি সেটা আপনাকে? তবে আমি পাবলিকলি জন্মদিন করতে আমার ফার্স্ট গত বছর একটা গ্যালারিতে বহু লোক বহু ফুল টুল এইসব নিয়ে আসছে, মানে এক একটা ফুলের দাম এত, তো আমি জোকেরে বসছিলাম একজনের, শুনো আমি তো এই ফুল না এটা ফুলকপি নিয়ে আসতাম আমার জন্য, আর এগুলো না দিয়ে আমার 1 কেজি বাসমতি চাল আর একটা অলিভ অয়েল, যেগুলো ফাংশনাল না, দিস ইজ হিউমার সেন্স। হ্যাঁ, ওরা নিয়ে আসছে ভালোবাসার জন্য এই ফুল একটা সুন্দর জিনিস। হ্যাঁ, তো তো এগুলা এই যেভাবে আমি কথা করি আর কি, দে এনজয় দিস, এটা হলো হিউমার সেন্স, এটা একান্ত থাকা দরকার কন্টিনিউ। তো চলেন আমরা কেকটা একটু কাটি। হ্যাঁ, চলেন। আর আছে এই যে সরি এই যে আছে ছুরিটা। আছে জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন তোমার। এই যে কার্টুন বক্স, তো ভেরি ফানি একটা স্টোরি বলি। এই ফ্রিজটা আমি কিনছিলাম একটা আর্ট নিয়ে, এই ফ্রিজটা, এই যে কাভারটা আছে যেটা পেস্ট নিয়ে আসে, এটা হলো কার্টুন বক্স, প্যাকেট আছে না, সেখানে সেই ছবি এই কার্টুন বক্সে আমি ছবি আঁকলাম, তারপর আরেকটা ছবি, এই যে এটা কার্টুন বক্সে, অ্যান্ড কার্টুন বক্সে যে ছবি হবে এটা ক্যানভাসে হবে না। এই যে কার্টুনের স্টেপলার টেপলার থাকে অরিজিনাল, এই যে ভাঁজ, তারপরে যে দাগ দাগ, সেইটাই যেহেতু আমি কাগজ নিজে তৈরি করি, এটা কীভাবে প্রিপেয়ার লাস্টিং হবে। একটা কথা বলে যে বাংলাদেশ দ্য ওয়ার্স্ট কান্ট্রি টু ডেস্ট্রয় এনিথিং, দ্য হিউমিডিটি, ডাস্ট, বৃষ্টি, বর্ষার কালে যে হিউমিডিটি, তো এগুলো তো কাগজের শত্রু। এখন আমাদের উচিত ছবি কিনে যে আমরা ঝুলে রাখলাম, প্রোটেকশন দরকার, তা গ্লাস বা প্লাস্টিক। আমার আইডিয়া যে 2 দিন টেবিল না মুছলে আমি 5 তালে থাকি, এতটুকু বালু হয়ে যায়। এই ছবিগুলো দিনের পর দিন এইভাবে আসে, এগুলাও বালু। তারপরে কিচেনের যে তেলটা, কিচেন যত দূরেই থাক এই তেলটা কিন্তু সারা বাড়িতে ঘুরে। তুমি দেখবা গ্লাস থাকলে একটা কেমন একটা স্লাইট ফিলামেন্ট, একটা প্রলেপ, এগুলো তেল আর ডাস্ট মিলে একটা হয়ে যায়। এটা একদিনের ব্যাপার না কিন্তু। এখন অনেক কমপ্লেন আছে, অনেক আর্টিস্টের ছবি ফেটে যায়, আচ্ছা, এই যে ক্যানভাস ফাটে, হার্ড সারফেসে ফাটে না। কারণ কি, ক্যানভাসের ছবি আমি যদি অয়েল পেন্টিং দিয়ে করি, ওয়েল নট ট্রিটেড, ওয়েললি ডান, বেজমেন্ট এসব, দিনে গরমে ছবি ক্যানভাসটা কিন্তু একটু টাইট হয়, আবার বিকালে এটা এই যে ফ্লেক্সিবিলিটি ছবি এরকম করতেছে, একদিনের না 10 বছর যদি করে এরকম তো ফেটেই যাবে। তো ছবি আমি অ্যাডভাইস দিব যারা ছবি সংগ্রহ করে, তারা যদি এই প্রোডাকশান নেয়, যত আর্টিস্ট ট্রিট করে যত ভালো দিকে ছবি বেশি টিকবে না। ছবি যত্ন স্যার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, এই যে এক একটা ছবি অনেক দামে যখন বিক্রি হয়, শুরুর দিকে তো হতো না নিশ্চয়ই, যখন অনেক নাম হলো আস্তে আস্তে বিক্রি হতো, অর্থ জিনিসটা বা টাকা জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আসলে? ছবির জিনিসটা কয়েকটা অকশন হাউস দে ক্যান ডিসাইড, এর আমাদের দেশে নাই। সদবি, ক্রিস্টি, তারা রিয়েলি এই আর্টিস্টের ভ্যালুটা কতটুকু একটা এন্ট্রেন্স দেয়, এবার ডাক ওঠে। হ্যাঁ, ধরো 100টা থেকে এটা 1 লাখ টাকা মতো আরও বেশি উঠতে পারে, কম্পিটিশান হয়। সেকেন্ডলি, ছবি তো অ্যাকচুয়ালি আমাদের লোকাল, সেটা হয় ওইটার আছে যে আর্ট ক্রিটিক, তারপর যখন জানায় এই পেন্টের খুব ভালো, এই তারপরে এটা লোকে যখন দেখে, এটা স্লো প্রসেস। হ্যাঁ, এখন ছবিতে ওই মাল মশলা আছে কি না অ্যাপ্রিসিয়েট করা, অনেকের ছবিতে কিছুই নাই, দেখা যায় যে ভেরি ফেমাস। হ্যাঁ, যে এগুলা হয় কি, যে ছবি তো বহু ধরনের ছবি এখন, আগে তো হয়তো ছবি তেল রং আর জল রং, আর এখন তেল রং, জল রং, অ্যাক্রিলিক এসে এটা সব মেরে ফেলছে। 80% আর্টিস্টরা এখন অ্যাক্রিলিক, প্লাস্টিক মিডিয়া। এটা কারণ কি, কারণ এটা সহজে এটা শোকায় এবং এটা জল রঙের মতো কাজ করা যায়, তেল রঙের মতো করা যায়।
খুব সুন্দর কথা বললেন স্যার। হ্যাঁ। একেবারে শেষ পর্যায়ে এসছে অনুষ্ঠানের সময় যে বেঁধে রাখে, কিন্তু আপনি যে আড্ডা জমিয়ে তুলতে পারেন সেটা আসলে প্রমাণ হচ্ছে যে কথা শেষ করতে ইচ্ছা করছে না। শেষে জানতে চাই স্যার, জীবন মানে আপনার কাছে কি, কি করতে চান আরো? হ্যাঁ, জীবন তো আমরা যেভাবে নেই, যেভাবে দেখি, হ্যাঁ, অনেক অনেক জীবন হতাশা আছে, সব কিছু ভালোবাসা আছে, হতাশা আছে, ফেইলিওর আছে, সব কিছুই আছে। তো যারা সব মানুষ কিন্তু দুই ধরনের জন্মে নেয়, একটা হইলো মোটর আর হলো বগি। বগি মিন্স মালগাড়ি আছে না, এগুলো থাকে, যা বেরিয়ে দাও সে নিয়ে যায়। আর মোটর সে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্ট, সে কারো অধীনে কাজ করতে পারবে না, সে ইজ এ ইনভেন্টার, এবং সে যা করে সে নিজেই করতে চায়। জীবনটা এটা পুরা আমার এখনও উপলব্ধি পুরা হয় নাই, জীবনটা সম্বন্ধে পুরা এক্সপ্লেনেশন। এই এটা ফ্যাটালিস্ট, যারা ধরো চলছে তো চলতেই, মিরাকেলে কিছু হবে না। হ্যাঁ, এখন জীবনের ভিতর আছে অনেক কিছু, জীবনের আর্ট অফ লিভিং। সব তো এক জন্ম হয় না, আমি সবসময় বলি 3টা জন্ম হইলেই তো। প্রথম জন্মে খালি মাথা ঢেস করে যাইতেছি, সব কিছুই ভুল, সব কিছুই ভুল, তো সব ভুল হইল। সেকেন্ড জন্মে ঠিক আছে, যা করতে চাইলাম আমি পাইছি মরার পূর্বে। থার্ড জন্মে ইউ এনজয় অনলি, হ্যাঁ, কিছুই করবো না, আল্লাহ এনজয় করো, ভালো সুন্দর বীজ দেখে পড়ে থাকো। স্যার, এই জন্মে আর কি কি করার ইচ্ছে হয় যে করে যেতে চাই? অনেক কিছু করার আছে, কিন্তু এটা টাইম ফ্যাক্টর, টাইমটা এত কম। আমরা একটা টাইমে আসে যখন আমরা ব্যাক করি লাইফ সম্বন্ধে, ইজ সো, এটা তো মাস ক্যালেন্ডার তো হিউম্যান তৈরি করা, এই যে ক্যালেন্ডার 30 দিনে এটা হয়, এটা হয়, এটা হয়, মানুষের লাইফ গড়ে ধরো, এটা তো সব ইয়া করা। মডার্ন সোসাইটিতে ক্যালেন্ডার দেখি, এই যে মোবাইল, এটা তো প্রফিটিক জিনিস। এখানে বসে আমি পাকের ঘরের সেই অস্ট্রেলিয়াতে মহিলার ছবি দেখতেছি, কথা বলতেছি, এটা কোনো কেউ ভাবছে নাকি? এটা একজনে বলে গেছিল আমেরিকাতে, টেলিফোনে কাজ করতো 90 বছর আগে, সময় আসবে মানুষ এই টেলিফোনে কথা বললে ছবিও আসবে, 90 ইয়ার্স ব্যাক। তো দেখো, এরপরে আমরা কই যাই আমরা জানি না। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ না, আজকে আমারও আমাদের সময় দেওয়ার জন্য। লাস্টলি আমরা যাই করি, ডাস্ট ইনটু ডাস্ট। প্রিয় দর্শক, শিল্পীর প্রতি ভালোবাসা জানিয়ে, আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা চাই যে গুণী মানুষরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, পুরো বিশ্বে আমাদের মাথাকে উঁচু করছেন, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামী প্রজন্মে যারা আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমাদের মুখ উজ্জ্বল করবেন, তারা যেন সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগটি পান। আজকের মতো বিদায় নিচ্ছি।